Within that period, an insolvency professional will make a resolution plan, that is reduce loan interest, extend loan tenure, or insolvency professional could even find another investor to finance the pending project, etc. তাহলে ওই যে টাইম পিরিয়ডটা ঠিক করে দেবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে ওই ক্রেডিটার্সরা মিলে যারা লোন দিয়েছিল কোম্পানিটাকে বা ইনভেস্ট করেছিল কোম্পানিতে, তারা কি করবে, একজন ইনসলভেন্সি প্রফেশনাল নিয়োগ করবে, একজন ব্যক্তিকে নিয়োগ করবে যে হচ্ছে তাদের এই যে লোনের ব্যাপারটা যাতে আদায় করতে পারে সেটা দেখবে সেই 270 দিনের মধ্যে। সেই ব্যক্তিটা কি করে আদায় করতে পারে টাকা, কি করতে পারে, সে কোম্পানিকে আর একটু টাইম দিতে পারে, বলে আপনার তো 2 বছরের মধ্যে শোধ করা ছিল, আপনি 3 বছর নিন, এত টাকা আপনি ইএমআই দিতে পারছেন না, 3 বছর বা 4 বছর সময় নিলে আপনি ইএমআইটা অনেক কমে যাবে আপনার, ঠিক আছে, টাকা ফেরতের পরিমাণটা অনেকটা কম হয়ে যাবে, আপনি টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেরকম বিভিন্ন রকম নেগোসিয়েশন সেই কোম্পানির সাথে সে যাতে করতে পারে, তার জন্য ক্রেডিটার্সরা মিলে একজন কাকে নিয়োগ করবে, ইনসলভেন্সি প্রফেশনালকে, ঠিক আছে। Insolvency professional will present the plan to committee of creditors made up of the financial creditors. In this committee, financial committee's voting power is based on the quality of loan given by them. তাহলে আইপি যিনি হচ্ছে ইনসলভেন্সি প্রফেশনাল, তিনি কি করবে, বিভিন্ন রকম প্ল্যান, ঠিক আছে, ক্রেডিটার্সদের কাছে কমিটি অফ ক্রেডিটার্স, মানে ক্রেডিটার্সদের যে কমিটিটা তৈরি হয়েছে, যারা যারা ক্রেডিট দিয়েছিল, যারা যারা টাকা ধার দিয়েছিল, তারা একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটির কাছে ইনসলভেন্সি প্রফেশনালের যে প্ল্যান গুলো, যে লোন শোধ করার ক্ষেত্রে সেগুলো প্রেজেন্ট করে, যে এই আমি এইভাবে ভাবছি যে লোনটাকে আদায় করা যায় কিনা, সেটা কমিটির কাছে প্রেজেন্ট করে। কমিটি কাদের নিয়ে গঠিত হয়, যারা ইনভেস্ট করেছিল কোম্পানি, মানে যারা হচ্ছে ক্রেডিটার্স, তাদেরকে নিয়ে গঠিত হয়। এবং সেই কমিটিতে যে যত টাকা বেশি দিয়েছিল, যদি এই ব্যক্তি এই কোম্পানিকে এসবিআই দিয়েছে ধরলাম 1 কোটি টাকা, বাজাজ ফিনান্স দিয়েছে 5 লাখ টাকা, একজন স্যালারিড পিপল দিয়েছে একজন, তিনি দিয়েছে ধরলাম 1 লাখ টাকা, একজন কন্ট্রাক্টর তিনি দিয়েছে ধরলাম 3 লাখ টাকা, তাহলে যে যত পরিমাণ টাকা দিয়েছে তার ভোটিং পাওয়ার কিন্তু তত বেশি। এই যে কমিটিতে কাদের ভোটিং পাওয়ার বেশি, যে যত বেশি টাকা দিয়েছে তার ভোটিং পাওয়ার তত বেশি। তার মানে এখানে কার ভোটিং পাওয়ার সবচেয়ে বেশি থাকবে, এসবিআই এর, কারণ এসবিআই 1 কোটি টাকা এই কোম্পানিকে ধার দিয়েছিল, ঠিক আছে। সবচেয়ে ভোটিং পাওয়ার কম কার, এই স্যালারিড পিপলটার, কারণ তিনি মাত্র 1 লাখ টাকা দিয়েছিল। তাহলে এই যে কমিটিটা তৈরি হচ্ছে ক্রেডিটার্সদের নিয়ে, সেই কমিটিতে যার যত বেশি ইনভেস্টমেন্ট আছে সেই কোম্পানিতে, তার ভোটিং পাওয়ার সবচেয়ে বেশি। এবং সেই কমিটির কাছে যে ইনসলভেন্সি প্রফেশনালস, তিনি কি করবে, বিভিন্ন রকম প্ল্যান ঘোষণা করবে, ঠিক আছে। If X% of the FCs agree with such resolution plan, then it will be set in motion. Otherwise, insolvency professional will liquidate the assets to recover the dues. তাহলে এই যে ইনসলভেন্সি প্রফেশনাল যিনি ছিলেন, তিনি প্ল্যানটা দিলেন ক্রেডিটার্সদের কাছে, এবার ক্রেডিটার্সদের মধ্যে থেকে যদি যারা বেশি ভোট যদি পায় সেই প্ল্যানটা, তখন কি হবে, সেই প্ল্যানটাই গৃহীত হবে, যে ঠিক আছে তাকে 2 বছর সময় দেওয়া হচ্ছে কোম্পানিকে, 2 বছরের মধ্যে লোনটা শোধ করুক। কিন্তু যদি সেই ক্রেডিটার্সরা সেই প্ল্যানটাকে না মানে, তখন কি হবে, তখন সেই কোম্পানির যে সম্পত্তি অ্যাসেট যেগুলো ছিল সেগুলোকে কি করা হবে, লিকুইডেট করা হবে, মানে সম্পত্তিগুলোকে বিক্রি করে দেওয়া হবে। সেই কোম্পানির একটা বড় জায়গা আছে, একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোকে বিক্রি করে দেওয়া হবে, সেটাকেই বলা হচ্ছে লিকুইডেট দ্য অ্যাসেটস টু রিকভার দ্য ডিউস। তাহলে এই ক্রেডিটার্সদের যে ডিউ গুলো আছে, বাকিগুলো লোন যেগুলো আছে দিয়েছিল, সেগুলোকে ডিউগুলোকে পাওয়ার জন্য কি করা হবে, ডিউগুলোকে তোলার জন্য কি করা হবে, সেই কোম্পানির যা অ্যাসেট ছিল সেই অ্যাসেট গুলোকে লিকুইফাইড করা হবে বা লিকুইডেট করা হবে, মানে অ্যাসেট গুলোকে বিক্রি করে টাকা তুলে আনা হবে, যদি ওই প্ল্যানটা না তারা ক্রেডিটার্সরা যদি না মানে, ঠিক আছে। এই পর্যন্ত এটা হচ্ছে টোটাল প্রসেস, কিভাবে টাকাটা আদায় করে ক্রেডিটার্স, আমরা দেখলাম। এবার আমরা দেখবো অ্যাপিল স্ট্রাকচার। বলছে ইফ বড়োয়ার ইজ ইন্ডিভিজুয়াল অর পার্টনারশিপ ফার্ম, এই কোম্পানিটা যে বলছে যে এই যে লোন নিয়েছিল সেটা যদি একটা সাধারণ ব্যক্তি হয়, একজন ব্যক্তি বা কোনো অনেকগুলো ব্যক্তিরা মিলে একটা ফার্ম, পার্টনারশিপ ফার্ম হয়, সেক্ষেত্রে তারা কিন্তু প্রথমে ডিআরটি তে যেতে পারবে, ডেট রিকভারি ট্রাইব্যুনাল, আর সেখান থেকে যদি পছন্দ না হয় তখন ডিআরএটি তে যেতে পারবে, ঠিক আছে, সারফেসি অ্যাক্টের মাধ্যমে যেটা তৈরি হয়েছিল। আর যদি বড় একটা মানে যারা লোন নিয়েছে সেটা যদি একটা কোম্পানি হয়, আমি এক্ষেত্রে একটা কোম্পানি বলেছিলাম, এবিসি কোম্পানি,
তখন সে কোথায় যেতে পারবে? ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল, NCLAT। ঠিক আছে, কোম্পানি যদি হয়, যে বড়োয়ার সে যদি একটা কোম্পানি হয়, তখন সে যেতে পারবে কোথায়? NCLAT তে। ঠিক আছে, আচ্ছা এই যে ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি কোড, এটা ঠিকঠাক মেনটেন করা হচ্ছে কিনা এটা দেখার জন্য একটা রেগুলেটর আছে। সেই রেগুলেটরটা হচ্ছে, নাম হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, IBBI। সব ফুল ফর্ম গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ব্যাংকিং পরীক্ষায় সব ফুল ফর্ম প্রচুর আসে। IBBI ফুল ফর্ম হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া। এ কি করে? হচ্ছে রেগুলেটর। এই যে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড, INB কোড, সেটা ঠিকঠাক মেনটেন করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য রেগুলেটর হিসেবে কাজ করে এই যে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া। IBBI is the statutory body that monitors and implements তাহলে এই কোডটাকে, INB ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোডকে ইমপ্লিমেন্ট এবং মনিটর করে। এই বোর্ডটা গঠিত হয় একজন চেয়ারম্যান, বর্তমানে আছে MS সাহু। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া চেয়ারম্যান বর্তমানে আছেন MS সাহু। একজন চেয়ারম্যান থাকে, একজন নমিনেটেড মেম্বার ফ্রম RBI, 8 মেম্বার ফ্রম গভর্নমেন্ট সাইড। তাহলে টোটাল 10 জন নিয়ে গঠিত IBBI গঠিত হয়। এই যে বোর্ডটা টোটাল 10 জন মেম্বার নিয়ে, যেখানে একজন চেয়ারম্যান থাকে, RBI থেকে একজন নমিনেটেড মেম্বার থাকে, আর 8 জন হচ্ছে গভর্নমেন্টের সাইড থেকে মেম্বার থাকে। টোটাল 10 মেম্বার্স। IBBI's administrative control rests with the Ministry of Corporate Affairs। তাহলে এটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে। এই যে যিনি চেয়ারম্যান হন, তার টার্ম হচ্ছে 5 ইয়ার বা 65 এজ, যেটা আগে 65 বছর অব্দি থাকতে পারে বা 5 বছর অব্দি তিনি থাকতে পারেন। হুইচ ওয়ার ইজ আর্লিয়ার অলসো এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। আবার পুনরায় নিয়োগ হওয়ারও তিনি যোগ্য, মানে তাকে পুনর্নিয়োগও করা যায়। IBBI selects insolvency professional agencies. These IPS enroll and supervise the members participating as insolvency professionals. Presently 3 organizations given IPS status. তাহলে এই যে IBBI যে বোর্ডটা আছে, তারা ইনসলভেন্সি প্রফেশনাল এজেন্সি কোনগুলো সেগুলো ঠিক করে, যে কোনগুলোকে ইনসলভেন্সি প্রফেশনাল এজেন্সি হিসেবে ঘোষণা করা হবে, সেটা IBBI ঠিক করে। এবং ইনসলভেন্সি প্রফেশনাল এজেন্সির মধ্যে কারা থাকে, কাদেরকে নিয়ে গঠিত হয়? ইনসলভেন্সি প্রফেশনালদের নিয়ে গঠিত হয়। বর্তমানে 3টে অর্গানাইজেশনকে IPA বা ইনসলভেন্সি প্রফেশনাল এজেন্সি বলে ঘোষণা করা হয়েছে IBBI এর দ্বারা। নাম্বার 1 হচ্ছে ICAI, চার্টার অ্যাকাউন্টস নিয়ে গঠিত। ICSI, কোম্পানি সেক্রেটারিদের নিয়ে গঠিত। এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস। এই 3টে হচ্ছে বর্তমানে IPA, মানে ইনসলভেন্সি প্রফেশনাল এজেন্সি। IBBI also selects information utility organization to maintain database of borrowers। তাহলে যারা লোন নিচ্ছে, তারা কত লোন নিচ্ছে, কবে শোধ করবে, কি করবে ইত্যাদি ডেটাবেসকে মেনটেন করার জন্য কি করে? ইনফরমেশন ইউটিলিটি অর্গানাইজেশনও তৈরি করে। ইন 2017, NESL, ন্যাশনাল ই-গভর্নেন্স সার্ভিস লিমিটেড, ওন্ড বাই কনসর্টিয়াম অফ SBI অ্যান্ড LIC, এই দুজনের দ্বারা গঠিত একটা ইনফরমেশন ইউটিলিটি অর্গানাইজেশন, যেটার নাম হচ্ছে NESL, ওয়াজ দ্য ফার্স্ট টু গেট দ্য IU স্ট্যাটাস। এই যে সংস্থাটা NESL, এটা হচ্ছে প্রথম সংস্থা যেটা ইনফরমেশন ইউটিলিটি অর্গানাইজেশন হিসেবে প্রথম IBBI এর অ্যাপ্রুভাল পায়। ইট ইজ কম্পালসারি ফর দ্য লেন্ডার্স টু শেয়ার ডেটা উইথ IU। যারা লেন্ডার লোন দেয়, তারা এই যে IUর কাছে তাদের ডেটাগুলো শেয়ার করে, কার কাছে কত লোন দিয়েছে। IU হেল্পস লেন্ডার্স ইন 2 ওয়েজ। এই যে ইনফরমেশন ইউটিলিটি অর্গানাইজেশন, এরা 2 রকম ভাবে লোন দাতাদেরকে বা লেন্ডার্সকে হেল্প করতে পারে। এক, বাই লুকিং বড়োয়ার্স ক্রেডিট হিস্ট্রি, বড়োয়ারের ক্রেডিট হিস্ট্রি, আগে লোন নিয়ে সে টাকা ফেরত দিয়েছে কিনা, কোথাও ডিফল্ট করেছে কিনা ইত্যাদি দেখাশোনা করতে পারে। লেন্ডার্স ক্যান মেক ইনফর্মড ডিসিশন অ্যাবাউট ওয়েদার টু গিভ লোন অর নট। এবং
তার ফলে যে লেন্ডার সে একটা ইনফরমেশন পেতে পারে যে এই লোকটাকে লোন দেওয়া উচিত না উচিত না, অ্যান্ড হাউ মাচ ইন্টারেস্ট টু চার্জ, এবং কত ইন্টারেস্ট তার কাছ থেকে নেওয়া উচিত, সে একটা ধারণা যে লেন্ডার সে পায়। ঠিক আছে, কার কাছ থেকে? ইনফরমেশন ইউটিলিটি অর্গানাইজেশন থেকে। আর একটা কি বলছে, দিস ডেটাবেস হেল্প স্ট্যাবলিশিং ডকুমেন্টারি প্রুফস ডিউরিং এনসিএলটি ডিআরটি জুডিশিয়াল লিকুইডেশন প্রসিডিং। তাহলে যখন লোন দিতে পারে না ফেরত, তখন কি করে? তখন তারা কোর্টে যায়, ডিআরটি তে যেতে পারে, ডিআরটি তে যেতে পারে, বা এনসিএলটি তে যেতে পারে। তখন তখন কি করা হয়, এই যে ডেটাবেসটা থাকছে এটাকে প্রুফ হিসেবে গণ্য করা হয়। এই যে ইউটিলিটি মানে ইনফরমেশন ইউটিলিটি অর্গানাইজেশনের কাছে যে ডেটাবেসটা থাকে সেটাকে প্রুফ হিসেবে গণ্য করা হয়, যে যেহেতু লেন্ডাররা সেখানে প্রোভাইড করে যে কত টাকা কোথায় দিয়েছে। ঠিক আছে, সেই জন্য এটাকে প্রুফ হিসেবে মানা হয়। ওকে, এই অবধি ছিল আমাদের হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড। তার মধ্যে এই জিনিসগুলো আমাদের জানা ছিল, এবং এখানে অজস্র ফুল ফর্ম এসছে, মানে অ্যাক্রোনিম, সেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর আইবিবিআই কজন সদস্য নিয়ে গঠিত হয়, চেয়ারম্যান বর্তমানে কে আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আর এখানে এগুলোর ফুল ফর্ম গুলো আসতে পারে, যে আইপি মানে কি, ইনসলভেন্সি প্রফেশনালস, আইপিএ মানে ইনসলভেন্সি প্রফেশনাল এজেন্সিস। ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলো জানতে হবে, এবং ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড কি সেই ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এর কাজটা কি এবং কত সালে হয় সেগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। নেক্সট আসছে আমাদের সহজ টপিক, আগের মতো অতটা কঠিন জটিল নয়। সেটা হচ্ছে যে টাইপস অফ এটিএম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কত রকম এটিএম হয়? আমরা যে এটিএম গুলো দেখি, যেখান থেকে আমরা টাকা তুলি, অটোমেটেড টেলার মেশিন, সেই এটিএম কত রকমের হয় ইন্ডিয়াতে। অন সাইট এটিএম মানে আমরা যখন ব্যাংকে যাই, এসবিআই, ব্যাংক অফ বরোদা ইত্যাদি ব্যাংকে, সে ব্যাংকের ভিতরেও দেখতে পাই একটা এটিএম আছে। যদি ব্যাংকের মধ্যে এটিএম থাকে তখন সেটাকে বলা হয় অন সাইট এটিএম। অফ সাইট এটিএম তাহলে ব্যাংকের ভিতরে নয়, বাট একটা ইন্ডিভিজুয়াল, একটা জায়গায় একটা ইন্ডিভিজুয়াল একটা এটিএম আছে, কিন্তু সেখানে ব্যাংকের সাথে অ্যাটাচ নয়। ঠিক আছে, ব্যাংকের ভিতরের মানে ব্যাংকের বাইরে যে এটিএম গুলো আছে সেগুলোকে বলা হয় অফ সাইট এটিএম। দিস এটিএমস আর লোকেটেড ইন ভেরিয়াস প্লেস এক্সেপ্ট ইনসাইড দ্য ব্যাংক। ব্যাংকের ভিতরে নয়, বাইরে যেখানে এটিএম গুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় অফ সাইট এটিএম। হোয়াইট লেভেল এটিএম, হোয়াইট লেভেল এটিএম, these ATMs are set up and owned by non-banking financial companies, while cash is provided by sponsor bank are known as white label ATM. ঠিক আছে, তো আমরা কিছু এটিএম দেখতে পাই, যেমন আইসিআইসিআই একটা এটিএম বা এসবিআই একটা এটিএম, সেগুলো কি ব্যাংকের স্টিকার মারা থাকে, ব্যাংক নিজেই সেখানকার যে সিকিউরিটি গার্ড তাকে নিয়োগ করছে ব্যাংক, সে ব্যাংকের কর্মী। সেখানকার যে ইলেকট্রিক বিল উঠছে, ঠিক আছে, সেটাকে কে প্রোভাইড করছে? ব্যাংক। ঠিক আছে, বা সেখানে যে টাকাটা এটিএম এর মধ্যে যে টাকাটা ঢোকাচ্ছে সেটা ব্যাংক করছে, সেগুলোকে বলা হয় ব্যাংক লেভেল এটিএম। মানে সেখানে ব্যাংকের স্টিকার দেওয়া থাকে, ব্যাংকের নিজস্ব সবকিছু, সব দায়িত্বটাই। কিন্তু যখন ব্যাংকের দায়িত্বে থাকছে না এটিএম এর তত্ত্বাবধানে, ব্যাংক জাস্ট টাকাটা ফেলে, কিন্তু তার সিকিউরিটি গার্ডের দায়িত্ব, তার ইলেকট্রিক বিলের দায়িত্ব, মেনটেন্যান্সের পুরো দায়িত্ব, সেই জায়গাটার ভাড়া দেওয়া ইত্যাদি যখন অন্য একটা কোম্পানি করে, অন্য একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি সেই দায়িত্বগুলো পালন করে, কিন্তু টাকাটা প্রোভাইড করে ব্যাংক, মানে যে টাকাটা এটিএম এর ভিতরে থাকে, তখন সেই সেই এটিএম কে বলা হয় হোয়াইট লেভেল এটিএম। ঠিক আছে, ডাজ নট হ্যাভ ব্যাংক লোগো, এবং সেখানে ব্যাংকের কোনো লোগো থাকে না। টাটা কমিউনিকেশনস পেমেন্টস সলিউশনস লিমিটেড, এটা হচ্ছে প্রথম কোম্পানি, ফার্স্ট কোম্পানি টু গেট পারমিশন ফ্রম দ্য আরবিআই টু ওপেন হোয়াইট লেভেল এটিএম। তাহলে প্রথম হোয়াইট লেভেল এটিএম চালু হয় এই কোম্পানির দ্বারা, টাটা কমিউনিকেশন পেমেন্ট সলিউশন। এই কোম্পানি প্রথম হোয়াইট লেভেল এটিএম ভারতে আনে, এবং সেইটা আমরা দেখেছি ইন্ডি ক্যাশ বলে থাকে এই এটিএম গুলো, এরকম দেখতে ইন্ডি ক্যাশ। এই যে কোম্পানিটার যে নামটা হচ্ছে ইন্ডি ক্যাশ। ঠিক আছে, টাটা এই যে কোম্পানিটা ইন্ডি ক্যাশ কোম্পানি, এরা কি করছে? এরা এটিএমটার তত্ত্বাবধানে আছে, কিন্তু টাকা দিচ্ছে একটা অন্য ব্যাংক, স্পন্সর ব্যাংক থাকে, সে টাকাটা প্রোভাইড করে এটিএম এর ভিতরে, কিন্তু এটিএম এর তত্ত্বাবধানে দায়িত্ব গ্রহণ করে কে? এই ইন্ডি ক্যাশ সংস্থাটা।
এটাই হচ্ছে প্রথম সংস্থা যারা এরকম হোয়াইট লেভেল এটিএম ইন্ডিয়াতে আনে। এখন পেটিএম এরও আছে। পেটিএম একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। তো পেটিএম কেও আমরা দেখতে পাই এখন এটিএম প্রোভাইড করতে, কিন্তু সেখানে কিন্তু স্পন্সর ব্যাংক থাকে আলাদা। ঠিক আছে। এবার ব্রাউন লেভেল এটিএম, দিস এটিএমস আর ওন্ড বাই দ্য ব্যাংক বাট অপারেশন মানে ক্যাশ রিফিলিং, ট্রাক গার্ড, আউটসোর্স। এটা হচ্ছে উল্টোটা, এই এটিএম গুলোর মালিক হচ্ছে ব্যাংক এটিএমটার, কিন্তু এখানে টাকা ভরা ফরা ইত্যাদির দায়িত্বে থাকে কি কোনো একটা সংস্থা, তখন সেটাকে আমরা ব্রাউন লেভেল এটিএম। এটিএমটার মালিক ব্যাংক, বাট এখানে টাকা ভরা ইত্যাদি দেখাশোনা করে অন্য কোম্পানি। ঠিক আছে, তখন সেটাকে বলবো ব্রাউন লেভেল। অরেঞ্জ লেভেল এটিএম, দিস এটিএমস আর ইউজড ইন দ্য শেয়ার ট্রানজাকশন। তাহলে যে এটিএম এর মাধ্যমে শুধুমাত্র শেয়ার কেনাবেচা করা যায় তাদেরকে বলা হয় অরেঞ্জ লেভেল এটিএম। পিঙ্ক লেভেল এটিএম, দিস এটিএম আর মিন অনলি ফর ওমেন। শুধুমাত্র মহিলারাই সেই এটিএমটাকে ব্যবহার করতে পারবে, ছেলেরা সেই এটিএম থেকে টাকা পয়সা তুলতে পারবে না, তখন সেটাকে বলা হয় পিঙ্ক লেভেল এটিএম। গ্রিন লেভেল এটিএম, দিস এটিএমস আর ইনস্টলড ফর দ্য ট্রানজাকশন রিলেটেড টু এগ্রিকালচার। তাহলে কোনো এটিএম এর মাধ্যমে শুধু যদি এগ্রিকালচারের জন্য ট্রানজাকশন করা যায় তখন সেটাকে বলা হয় গ্রিন লেভেল এটিএম। ইয়েলো লেভেল এটিএম, দিস এটিএমস আর মেনলি ইনস্টলড টু প্রোভাইডেড ফর ই কমার্স ফ্যাসিলিটি। ই কমার্স ফ্যাসিলিটির জন্য যদি কোনো এটিএম থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি ইয়েলো লেভেল এটিএম। ইত্যাদি প্রকারের এটিএম আমাদের দেশে আছে। ঠিক আছে, এবার আমরা দেখবো টাইপস অফ কার্ডস। আমরা যে কার্ডস গুলো ইউজ করি টাকা পয়সা তোলা বা টাকা পয়সা ফেলার জন্য, সেই কার্ড গুলো কত রকমের হয়। তো কার্ড মূলত দু রকমের হয়, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা ডেবিট কার্ড। আমরা জানি এই কার্ডগুলোকে প্লাস্টিক মানিও বলা হয়ে থাকে। প্লাস্টিক মানিও বলা হয়ে থাকে যে কার্ডগুলো আমরা ইউজ করি, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড, এদেরকে প্লাস্টিক মানিও বলা হয়। প্রথমে ক্রেডিট কার্ড কি বলছে, এনি ব্যাংক ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই দ্য আরবিআই প্রোভাইডস দ্য ক্রেডিট কার্ড। কোনো ব্যাংক বা ইনস্টিটিউশন যারা আরবিআই দ্বারা অ্যাপ্রুভ তারা ক্রেডিট কার্ড প্রোভাইড করতে পারে। দ্য ক্রেডিট কার্ড মেক্স আ ফ্যাসিলিটি ফর দ্য কার্ড হোল্ডার টু স্পেন্ড মানি বিয়ন্ড দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স। আমাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা ব্যাপার না, যার ক্রেডিট কার্ড আছে সে অ্যাকাউন্টে যাই থাকুক তার থেকে বেশি টাকা কিন্তু সে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচা করতে পারে। দ্য ক্রেডিট কার্ড লিমিট উইল ভ্যারি ফ্রম 1 to 1। এক একজনের ক্ষেত্রে একরকম ক্রেডিট কার্ড লিমিট থাকে, যার যত যে যত বড় চাকরি করে বা ব্যবসা করে তার তত লিমিট ব্যাংক ঠিক করে দেয় বেশি। ক্রেডিট কার্ড ইজ অ্যান আনসিকিউরড লোন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক কিছু মর্টগেজ রাখছে না। ক্রেডিট কার্ডের যে খরচাটা দিচ্ছে ব্যাংক আমাদেরকে, যে ক্রেডিট কার্ড থেকে খরচ করতে দিচ্ছে তার জন্য কিছু মর্টগেজ রাখছে না, সেই জন্য এটা আনসিকিউরড লোন। দ্য উইথড্রন মানি শুড বি পেড উইদিন আ সার্টেন টাইম লিমিট অ্যালং উইথ দ্য প্রেসক্রাইবড ইন্টারেস্ট রেট। এবং যে টাকাটা কোনো ব্যক্তি খরচ করে ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা তাকে আবার ফেরত দিতে হয় উইথ ইন্টারেস্ট একটা নির্দিষ্ট সময়ের পরে। ইট ইজ ইউজফুল ফর পারচেসিং গুডস অ্যান্ড মেটেরিয়ালস থ্রু অনলাইন শপিং, পয়েন্ট অফ সেল সার্ভিস এক্সেট্রা। তাহলে অনলাইন শপিং এর মাধ্যমে বা যেখানে পয়েন্ট অফ সেল মানে হচ্ছে যেখানে আমরা কার্ড গুলোকে সোয়াইপ করে পেমেন্ট করতে পারি, সেই সব জায়গায় ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। ইউজিং ক্রেডিট কার্ডস ইউ ক্যান উইথড্র ক্যাশ অ্যামাউন্ট ফ্রম এটিএম। তাই ক্রেডিট কার্ড ইউজ করে আমরা এটিএম থেকেও টাকা তুলতে পারি। অলসো ইউ ক্যান ট্রান্সফার ফান্ডস টু ব্যাংক অ্যাকাউন্টস। বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্টে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকাও কিন্তু পাঠাতে পারি, ডেবিট কার্ডের মতোই। ঠিক আছে, আচ্ছা একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি বলে একটা ফ্যাসিলিটি আছে, ওভারড্রাফট ফ্যাসিলিটি। ওভারড্রাফট মানে হচ্ছে যে ব্যাংক থেকে আমরা, আমাদের অ্যাকাউন্টে টাকা নেই তখন আমরা ব্যাংক থেকে লোন নিতে পারি। অ্যাকাউন্টে আমার হয়তো টাকা নেই সেভিং অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে, তখন ব্যাংক থেকে আমরা ছোট লোন নিতে পারি, সেটাকে বলা হয় ওভারড্রাফট ফ্যাসিলিটি। বলছে ইট ইজ আ ফ্যাসিলিটি প্রোভাইডেড বাই দ্য ব্যাংক লাইক এ ট্র্যাডিশনাল লোন and is generally not used for payment of temporary expenses. No interest free period but has a better rate of interest which are lower than credit cards. তাহলে ক্রেডিট কার্ডে আমরা একই জিনিস করি, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ব্যাংক থেকে ক্রেডিট নিই, লোন নিই, কিন্তু ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটটা বেশি থাকে। ঠিক আছে, কিন্তু ওভারড্রাফটের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট অনেক কম থাকে।
ওভারড্রাফট ইজ জেনারেলি ইউজড বাই বিগ এন্টারপ্রাইজেস হুইচ আর ইনভলভড ইন ট্রেডিং। যারা কোনো একটা বিজনেসের সাথে যুক্ত, এমন যে বড় বড় এন্টারপ্রাইজ গুলো আছে, তারা ক্রেডিট কার্ড ইউজ করে না। তারা কি ফ্যাসিলিটি নেয়? ওভারড্রাফট ফ্যাসিলিটি। কিন্তু আমরা যারা ইন্ডিভিজুয়াল আছি লোক, তারা কি ছোট ছোট টাকা ধার নিই। এই একটা শপিং করছি, একটা ল্যাপটপ কিনছি, ঠিক আছে, ইত্যাদি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনি। ঠিক আছে, আমরা কি ফ্যাসিলিটি নিই? ক্রেডিট কার্ড। ওভারড্রাফট ফ্যাসিলিটি কারণ যারা যারা বড় বড় বিজনেসম্যান অনেক বড় টাকা লোন নিচ্ছে, সেক্ষেত্রে তারা ক্রেডিট কার্ড না, তারা যে ফ্যাসিলিটি নেয় সেটার নাম হচ্ছে ওভারড্রাফট। ওভারড্রাফট ইজ আ ক্রেডিট লাইন গিভেন ফর এ শর্ট ডিউরেশন বাই দ্য ব্যাংক। এটা একটা অল্প সময়ের জন্য দেওয়া হয়, খুবই অল্প সময়ের জন্য ব্যাংক দেয়। ওভারড্রাফট হ্যাভ নো অ্যানুয়াল মেনটেনেন্স ফিস ফর মেনটেনিং দ্য লাইন অফ ক্রেডিট। তাহলে ওভারড্রাফটের জন্য আমাদের যারা ওভারড্রাফট নেয় তাদেরকে কোনো ফিস দিতে হয় না, যে অ্যানুয়ালি একটা ফিস দিতে হয় এমন নয়। কিন্তু ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি পেতে গেলে আপনি লোন নিন আর না নিন, আপনাকে কিন্তু ক্রেডিট কার্ডের জন্য ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি নিচ্ছেন, তার জন্য আপনাকে একটা বছরের টাকা ব্যাংকে দিতে হয়। কিন্তু ওভারড্রাফটের ক্ষেত্রে ওরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, এটা হচ্ছে ওভারড্রাফট আর ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য। এরপরে ডেবিট কার্ড। দে অ্যালো দ্য কার্ড হোল্ডার টু ট্রান্সফার মানি ইলেকট্রনিক্যালি ফ্রম দেয়ার ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড ক্যান অলসো বি ইউজড অ্যাজ এটিএম কার্ডস টু উইথড্র ক্যাশ ইউজিং দ্য অটোমেটেড টেলার মেশিন। তাহলে আমরা সবাই জানি ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তোলা যায়, এছাড়া টাকা ট্রান্সফারও করা যায়। কিপ ইন মাইন্ড দ্যাট ইউ আর নট বরোয়িং মানি ইউজিং ডেবিট কার্ড, ইউ আর ইউজিং দ্য মানি ডিপোজিটেড in the bank account linked to the cards, whereas in credit cards you borrow money to make payment. তাহলে আমরা ডেবিট কার্ড দিয়ে সেই টাকাটাই খরচা করি যে টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে। ঠিক আছে, আগে পে করে রাখতে হয়, প্রিপেড। আর ক্রেডিট কার্ডটা কি? পোস্ট পেড। আগে ব্যাংক আমাদের টাকা দিচ্ছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচা করতে পারি, ক্রেডিট নিতে পারি, লোন নিতে পারি। কিন্তু ডেবিট কার্ডে পারি না, আমাদের ব্যাংকে যে টাকা আছে সেটাই আমরা খরচা করতে পারি। তো এই ডেবিট কার্ড বিভিন্ন রকমের হয়। তো এইগুলো ডেবিট কার্ডের বিভিন্ন প্রকার। আমাদের যে ডেবিট কার্ড গুলো হয় বিভিন্ন রকমের হয়, ভিসা, মাস্টার্ড, মায়েস্ট্রো ডেবিট কার্ড। এগুলোর ক্ষেত্রে কি বিদেশে ট্রানজাকশন করা যায়, ঠিক আছে, অনেক ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। ভিসা ইলেকট্রন ডেবিট কার্ডস, মাস্টার কার্ড ডেবিট কার্ডস, কন্ট্রাক্টলেস ডেবিট কার্ডস, রুপে ডেবিট কার্ডস, যেটা আমাদের এনপিসিআই এর তৈরি, ডিফার্ড ডেবিট কার্ড ইত্যাদি ধরনের ডেবিট কার্ড হয়ে থাকে। ঠিক আছে, এগুলো টাইপ অফ ডেবিট কার্ড। বলছে both Visa and Mastercard debit cards have similar function and both of them are foreign payment gateway that provides payment facility to most of the banks in the world. তাহলে এই যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যাদের আছে, তারা কিন্তু বিদেশের ব্যাংকেও পেমেন্ট করতে পারবে। দে ক্যান অলসো বি ইউজ টু মেক পেমেন্টস ইন আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। তাহলে অন্য দেশেও আমরা এই কার্ডগুলোর মাধ্যমে পারবো পেমেন্ট করতে, কিন্তু আমার রুপে কার্ড থাকলে আমি কিন্তু পারবো না। অ্যান ইম্পর্টেন্ট থিং টু নোট ইজ দ্যাট they do not provide any actual credit to any party, they are just payment methods. তাহলে এক্ষেত্রে এই কার্ডগুলোর মাধ্যমে কোনো ক্রেডিট দেওয়া যায় না, শুধু পেমেন্ট করা যায়। and rely on various banks to issue cards using these payments methods. Maestro is the name given to the brand of Mastercard. এই মাস্টার কার্ডের একটা ব্র্যান্ডের নাম হচ্ছে মায়েস্ট্রো। মায়েস্ট্রো কার্ড হচ্ছে এটা মাস্টার কার্ডেরই একটা ব্র্যান্ড। ভিসা ইলেকট্রন ডেবিট কার্ডস do not offer the overdraft features that Visa debit cards do. কিন্তু ভিসা ডেবিট কার্ডটা কি করে? ওভারড্রাফট ফ্যাসিলিটি প্রোভাইড করে, কিন্তু ভিসা ইলেকট্রনটা ওভারড্রাফট ফ্যাসিলিটি মানে যে লোন দেওয়াটা ক্রেডিট কার্ডের মতো বড় লোন সেটা প্রোভাইড করে না। ওয়ান অফ দ্য মেন অ্যাডভান্টেজ অফ দিস কার্ড ইজ দ্যাট দ্য কার্ড হোল্ডার উইল নেভার বি অ্যালোড টু ওভার স্পেন্ড। তাহলে যার ভিসা ইলেকট্রন ডেবিট কার্ড আছে সে ওভার স্পেন্ড করতে পারবে না। এখানে একটা স্পেন্ডটা হচ্ছে এই কার্ড যদি যে হোল্ডার, সেই স্পেন্ডটা কিন্তু এখানে কন্ট্রোল করা যায় এই কার্ডের মাধ্যমে। অর উইল নট ফল ইন ডেট। তাহলে তার যে ওভার স্পেন্ডটা করে সেটা মনিটর করে এই কার্ড যাদের আছে ব্যাংক থেকে, সেই জন্য তারা কখনো ডেটে বিশাল বড় ঋণের ফাঁদে পড়বে না। অ্যান্ড নো ইন্টারেস্ট চার্জেস আর দেয়ার ফর ক্যাশ উইথড্রল অ্যাজ অল। এবং এখানে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে কোনো রকম এই কার্ডের মধ্যে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে কোনো রকম কোনো ইন্টারেস্ট পে করা হয় না। এবার কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড কি? হ্যাভ বিল্ট ইন রেডিও ফ্রিকোয়েন্সি মডিউলের মাধ্যমে এটা তৈরি হয়েছে এই টেকনোলজিতে। ক্যান ফ্যাসিলিটেট দ্য কার্ড হোল্ডার টু মেক পেমেন্টস বাই সিম্পলি ওয়েভিং দ্য কার্ড ওভার সাপোর্টেড মেশিন। তাহলে মেশিনের উপরে জাস্ট ওয়েভ করলেই টাকা তোলা যাবে। এখানে কার্ড যে আমাদের সোয়াইপ করার দরকার হয় না, ওয়েভ করলেই টাকা তোলা যাবে। ঠিক আছে, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড যাদের আছে তারা এই ফ্যাসিলিটিটা পেয়ে থাকে।
আচ্ছা, রুপে ডেবিট কার্ড যাদের আছে ইজ ইন্ডিয়ান ডোমেস্টিক পেমেন্ট সিস্টেম, এটা ইন্ডিয়ারই তৈরি। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা আছে, যে সংস্থাটা, তাদেরই তৈরি। অ্যাজ পার দ্য অফিসিয়াল ওয়েবসাইট rupee.in, it was conceived to fulfill RBI's vision to offer a domestic open loop multilateral system which will allow all Indian banks and financial institutions in India to participate in electronic payments. It is made in India for every Indian to make them towards a less cash society. এর জন্য এটা তৈরি করা হয় রুপে ডেবিট কার্ড। Also note that banks are required to pay a quarterly fee for Visa, Master or foreign payment facilities, whereas Pay Network is free of charge and is used only in India. তাহলে এই রুপেটা শুধুমাত্র ইন্ডিয়ার ভিতরেই ব্যবহার করা যাবে, ইন্ডিয়ার বাইরে ব্যবহার করা যাবে না বা টাকা পাঠানো যাবে না এই কার্ড। ঠিক আছে, তো এটা ফ্রি সার্ভিস প্রোভাইড করে ব্যাংক থেকে। ঠিক আছে, এইগুলোর জন্য ব্যাংক কিন্তু টাকা নেয়, ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদির জন্য টাকা নেয়। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইএমভি চিপ কার্ড? আচ্ছা, ইএমভি চিপ কার্ড কি শুনেছেন আপনারা কেউ? বলছে মোস্ট অফ দ্য কার্ডস নাও কাম উইথ দিস টেকনোলজি অফ অ্যান ইন্টিগ্রেটেড চিপ দ্যাট অ্যাডস আ লেয়ার অফ সিকিউরিটি। তাহলে আমরা জানি কিছুদিন আগে আমাদের যে পুরোনো ডেবিট কার্ড গুলো ছিল সেগুলো ব্যাংকে আবার ফেরত দিতে হয়, দিয়ে আমাদের ব্যাংক আবার নতুন একটা কার্ড প্রোভাইড করে। তো যে কার্ডটা প্রোভাইড করে এই টেকনোলজিতে তৈরি হয়েছে ইএমভি চিপ কার্ড, এগুলোকে বলা হয় ইএমভি চিপ কার্ড। এখানে একটা চিপ লাগানো থাকে, আমরা দেখতে পাই ওর ভিতরে একটা চিপ লাগানো থাকে, সেটা কি করছে, আমাদের বেশি সিকিউরিটি প্রদান করে, আরো আগের থেকে আরো বেশি সিকিউর। ইএমভি ফুল ফর্মটা কি? ইউরোপে মাস্টার কার্ড অ্যান্ড ভিসা। ঠিক আছে, ইএমভি স্ট্যান্ডস ফর ইউরোপে মাস্টার কার্ড অ্যান্ড ভিসা, অ্যান্ড ইএমভি কার্ডস আর এসেনশিয়াল স্মার্ট পেমেন্ট কার্ডস, অলসো নোন অ্যাজ আইসি কার্ডসও বলা হয় এদেরকে। দে প্রিভেন্ট ক্লোনিং অফ দ্য কার্ড, কার্ড নকল করা থেকে এটা রক্ষা করে। ঠিক আছে, ইএমভি ফুল ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। ইউরোপে মাস্টার ভিসা সিস্টেম এটাকে বলা হচ্ছে। ডিফার্ড ডেবিট কার্ড সেটা কি জিনিস? অ্যালোস দ্য ফ্যাসিলিটি অফ পেমেন্ট বিইং ডান আ ফিউ ডেজ লেটার ফ্রম দ্য ডেট অফ পারচেজ। আমি আজকে কিনলাম, কিনে 2-4 দিন পরে পেমেন্ট করতে পারি। যাদের ডিফার্ড কার্ড আছে এক্ষুনি পেমেন্ট করতে হয় না। আজকে কিনলাম কোনো একটা জিনিস, এই আমার যদি ডিফার্ড ডেবিট কার্ড থাকে আমি 10-12 দিন পরে গিয়েও পেমেন্টটা করতে পারবো। ক্রেডিট কার্ডের মতো অতদিন সময় পাবো না, বাট এটা তার জন্য ইন্টারেস্টও নেবে না, ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট নেয়, কিন্তু এটা কি 2-4 দিন সময় দেয়, 5-6 দিন পরেও আমি পেমেন্ট করতে পারি কোনো একটা জিনিস কিনে ডিফার্ড ডেবিট কার্ডের মাধ্যমে। হাইব্রিড কার্ড বলে আরেক ধরনের কার্ড হয়। তবে আমরা দু ধরনের কার্ড দেখেছি, মূলত ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। এছাড়াও এক ধরনের কার্ড হয় যার নাম হচ্ছে হাইব্রিড কার্ড বা ডুও কার্ড। মানে একটা সিঙ্গেল কার্ড, সেটা যখন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোরই ফ্যাসিলিটি প্রোভাইড করে, তখন সেটাকে বলে কি বলা হয়, যে হাইব্রিড কার্ড। ঠিক আছে, এক্ষেত্রে কি আমাদের দুটো কার্ড, একটা ক্রেডিট কার্ড একটা ডেবিট কার্ড ক্যারি করার দরকার হয় না। একটা কার্ড হাইব্রিড কার্ড থাকলে আমরা দুটো ফ্যাসিলিটি পেতে পারি। ঠিক আছে, ইন্দাসিন ব্যাংকের হাইব্রিড কার্ড আছে, ইন্দাসিন হাইব্রিড কার্ড যাকে বলা হয়। এবার আমরা দেখবো ডিফারেন্ট টাইপস অফ মানি ট্রান্সফার ইন ইন্ডিয়া। আমরা যে মানি ট্রান্সফার করি কত রকম ভাবে করা যায় সেটা মানি ট্রান্সফার। ঠিক আছে, প্রথমে বলছে এনপিসিআই কি জিনিস সেটা আমরা জানবো। এনপিসিআই মানি ট্রান্সফার গুলো জানতে গেলে আমাদের এনপিসিআই সম্বন্ধে একটু জানতে হবে। এনপিসিআই নাম আমরা আগেও পেয়েছি, রুপে ডেবিট কার্ড কে তৈরি করে? এনপিসিআই। ঠিক আছে, এনপিসিআই ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরা বিভিন্ন রকম পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাপস, বিভিন্ন রকম কার্ড ইত্যাদি তৈরি করে, গেটওয়ে ইত্যাদি তৈরি করে থাকে। এনপিসিআই ইজ অ্যান আমব্রেলা অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ফর রিটেল পেমেন্ট সিস্টেম। তাহলে এই যে খুচরো পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এনপিসিআই বিভিন্ন রকম অ্যাপ্রোচ নিয়ে থাকে। এনপিসিআই একটা অর্গানাইজেশন, ভারতীয় অর্গানাইজেশন, উইথ দ্য গাইডেন্স অ্যান্ড সাপোর্ট অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং যেটা তৈরি হয়েছে গাইডেন্স এবং সাপোর্টে আরবিআই এর, অ্যান্ড ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এবং আইবিএ, মানে ব্যাংক অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা আছে। এই দুটো আরবিআই এবং আইবিএ এর গাইডলাইনে এই এনপিসিআই কাজ করে। এর কাজ, এর অবজেক্টিভ কি, কাজের উদ্দেশ্য? প্রথমত বলছে টু কনসলিডেট অ্যান্ড ইন্টিগ্রেট দ্য মাল্টিপল সিস্টেম উইথ ভ্যারিং সার্ভিস লেভেল ইন্টু নেশন ওয়াইড ইউনিফর্ম স্ট্যান্ডার্ড বিজনেস প্রসেস ফর অল রিটেল পেমেন্ট সিস্টেম। তাহলে রিটেল পেমেন্টের ক্ষেত্রে
সারা দেশ জুড়ে একই রকম একটা সিস্টেম তৈরি করা, পেমেন্ট সিস্টেম তৈরি করা এর একটা উদ্দেশ্য। 2 নম্বর, টু ফ্যাসিলিটেট অ্যান অ্যাফোর্ডেবল পেমেন্ট মেকানিজম টু বেনিফিট দ্য কমন ম্যান অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড হেল্প ফিনান্সিয়াল ইনক্লুশন। এবং মানুষকে, দেশের যে সাধারণ মানুষ আছে তাদেরকে ফিনান্সিয়াল ইনক্লুশনের সাহায্য করা, তাদেরকে তারা যাতে ফিনান্সিয়াল সার্ভিস পায় সেই জিনিসটা দেখাশোনা করা। এটা হচ্ছে এনপিসিআই এর কাজ।